বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদে অংশগ্রহণের সুযোগ আরো ব্যাপক করা জরুরি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা পরিষদে অংশগ্রহণের সুযোগ আরও ব্যাপক করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ এ নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন নয়াদিল্লি। এই ইস্যুতে বিশ্বের বেশ কয়েকটি দেশকে পাশেও পেয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তাই সেই দাবিটাই তুলে ধরলেন অন্য মোড়কে। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যু তোলায় পরোক্ষে পাকিস্তানের সমালোচনা করলেন নরেন্দ্র মোদী। গতকালই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রাষ্ট্রপুঞ্জের ভাষণে কাশ্মীরে গণভোটের দাবি তুলে সওয়াল করেছেন। শনিবার মোদী সরাসরি তাকে কোনো জবাব দেননি, তবে নওয়াজের কাশ্মীর প্রসঙ্গ তোলায় তার আপত্তির বিষয়টি বুঝিয়ে দিতে বলেছেন। এই মঞ্চে নানা ইস্যু তোলাটা আমাদের দুটি দেশের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রগতি অর্জনের পথ নয়। 193 সদস্যের রাষ্ট্রপুঞ্জে হিন্দিতে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বিশ্বের নানা প্রান্তে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার প্রসঙ্গ তুলেন মোদী। বলেন, সন্ত্রাসবাদের বিপদ নতুন নতুন আকার নিচ্ছে, নতুন নামে সামনে আসছে। ছোট হোক বড় হোক, কোনো দেশেই এই বিপদের হাত থেকে বাদ যাচ্ছে না। 35 মিনিটের ভাষণে পাকিস্তানের নাম না করেই বারবার মোদী বুঝাতে চান যে আজও প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ মদত পাচ্ছে। তিনি বলেন, আজও একাধিক দেশ তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঘাঁটি বহাল থাকার অনুমতি দিচ্ছে বা সন্ত্রাসবাদকে তাদের নীতির হাতিয়ার হিসেবেই ব্যবহার করছে। हमारा भविष्य हमारे पड़ोस से जुड़ा हुआ है। इसी कारण मेरी सरकार ने पहले ही दिन से पड़ोसी मित्रता पर पूरी प्राथमिकता दी है और पाकिस्तान के प्रति भी मेरी यही नीति है। मैं पाकिस्तान से मित्रता और सहयोग बढ़ाने के लिए पूरी गंभीरता से शांतिपूर्ण वातावरण में बिना आतंक के साये के साथ द्विपक्षीय वार्ता करना चाहता हूं, लेकिन पाकिस्तान का भी यह दायित्व है कि उपयुक्त वातावरण बनाए और गंभीरता से द्विपक्षीय बातचीत के लिए सामने आए और इस मंच पर बात उठाने से समाधान के प्रयास कितने सफल होंगे, इस पर कईयों को शक है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। শনিবার তাকে দোষী সাব্যস্ত করে 4 বছরের কারাদণ্ড দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। আজ তাকে দোষী সাব্যস্ত করে 4 বছরের কারাদণ্ড দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। ফলে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে AIADMK সভানেত্রীকে। হেফাজতে নেওয়া হয় জয়ললিতাকে। জেলে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাছাড়া ভোট রাজনীতি থেকেও তাকে দীর্ঘ সময় দূরে সরে থাকতে হবে আজকের রায়ের জেরে। তিনি 10 বছর ভোটে লড়তে পারবেন না। 1991 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন জয়ললিতা, কিন্তু 5 বছর বাদে তাকে সরিয়ে DMK নেতা M করুণানিধি ক্ষমতায় ফিরতেই জয়ললিতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়। জয়ললিতার বাড়িতে তল্লাশি চালিয়ে 28 কেজি সোনা, 880 কেজি রূপো, 10,500 শাড়ি, 750 জোড়া জুতো, 91টি দামি ঘড়ি ও আরও অনেক মূল্যবান জিনিস আটক করে আয়কর দপ্তর। তারপর মামলার গতি বিভিন্ন কারণে স্লথ হয়ে পড়ে। 2003 সালে এক DMK নেতার আর্জিতে নিরপেক্ষ বিচারের স্বার্থে মামলাটি চেন্নাই থেকে সরিয়ে প্রতিবেশী রাজ্যের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। 18 বছরের পুরনো সেই মামলায় অবশেষে আজ দোষী সাব্যস্ত হলেন জয়ললিতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2015 সালে 25 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলাতে অনুষ্ঠিত হবে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির 21তম সম্মেলন। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। 2015 সালে 25 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলাতে অনুষ্ঠিত হবে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির 21তম রাজ্য সম্মেলন। রবিবার সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি জানান, আগামী বছরের 25শে ফেব্রুয়ারি এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হবে। পাশাপাশি বিজনবাবু এদিন আরও জানান যে গত বিধানসভা নির্বাচনের তুলনায় সদ্য সমাপ্ত মনু বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম দল 6.85% বেশি ভোট পেয়েছে। এর জন্য তিনি ভোটারদের ধন্যবাদ জানান। 14 থেকে 19 এপ্রিল বিশাখাপত্তনমে 21তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। তার আগে আমরা ফেব্রুয়ারির 25, 26, 27 এই 3 দিন 21তম রাজ্য সম্মেলন আগরতলাতে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 25শে ফেব্রুয়ারি 2015 প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের রাজ্য সম্মেলন শুরু হবে। তো রাজ্য সম্মেলনের প্রতিনিধির হার যেভাবে ঠিক হয়েছে তাতে রাজ্য কমিটির মেম্বার সহ আমাদের 578 জন প্রতিনিধি রাজ্য সম্মেলনে অংশগ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা। ত্রিপুরা সরকারের আইন দপ্তরের সহযোগিতায় ধর্মনগর বার অ্যাসোসিয়েশনের নবনির্মিত গৃহ উদ্বোধন হলো শনিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্রচন্দ্র দেবনাথ। প্রধান অতিথি ছিলেন আইন সংসদ বিষয়ক মন্ত্রী তপন চক্রবর্তী, বিশেষ অতিথি সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক বিশ্ববন্ধু সেন, আইন দপ্তরের সচিব দাতামোহন জমাতিয়া এবং জেলা শাসক ডক্টর সন্দীপ রাঠোরও। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ রবীন্দ্রচন্দ্র দেবনাথ। সঙ্গীত পরিবেশন করেন বার অ্যাসোসিয়েশনের সদস্যগণ। বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং সারা দেশের বার অ্যাসোসিয়েশন যে দাবিটা তুলেছে ভারত সরকারের কাছে, এটা একটা বাস্তবসম্মত দাবি। এটা ঘটনা যে আমাদের রাজ্যে একটা ফুল ফ্লেজেড ল কলেজ স্থাপিত হয়ে গেছে এবং প্রতি বছর ওই ল কলেজে এখন ইনটেক ক্যাপাসিটি প্রায় 82 লক্ষ টাকা খরচ হয়েছে এবং বারের সঙ্গে যারা কাজ করেন, উকিলের সঙ্গে যারা কাজ করেন, মুহুরিরা আছেন, তাদেরও বসার একটা দাবি ছিল। এই কাজটা এখনো হয়নি, প্রায় শেষের পথে। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব এই কাজটাও যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের নিয়ে শনিবার একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় বক্সনগর সমাজস্মৃতি মিলনায়তনে। বক্সনগর ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের নিয়ে শনিবার একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় বক্সনগর সমাজস্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ, তথ্য সংস্কৃতি ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, সিপাহীজলা জেলার সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য শামসুল হক, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেসমিন আক্তার, বক্সনগর ব্লকের বিডিও মৈত্রী দেবনাথ সহ অন্যান্যরা। এদিনের এই কর্মশালায় বক্তারা জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজনীতি ও জনপ্রতিনিধি এক বিষয় নয়। জনপ্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত জনগণের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনা এবং তা পূরণ করা, যাতে সাধারণ মানুষ জনপ্রতিনিধির দিকে আঙ্গুল তুলতে না পারে। আর হলো 100% হাসপাতালে এটা কেন? এটা আমি বলছি, যেটা আমাকে বলছেন না, আমার জন্য কিন্তু হাসপাতাল হয় আমার জন্য হাসপাতালে জন্ম হলে পরে বিজ্ঞানভিত্তিক ভাবে সেটা বুঝবেন বাড়িতে হাসপাতালে কি সমস্যা। যেমন ধরুন ভাই আসো এসে বললো গরম জল দাও, এটা বড় ওই বল চারি মধ্যে গরম জল দিয়ে দেয়, তারপরে এই যে পুরনো সব কাপড় ধুয়ে শুকিয়ে থেকে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবে,
দীর্ঘদিন ঘরের মধ্যে থাকার ফলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তুলসিমরাই বাজারে নতুন শাখার উদ্বোধন করেন রাজ্যের মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করেন রাজ্য মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। শুক্রবার বিকেল তুলসিমরাই বাজারে নতুন ব্যাংক শাখার উদ্বোধন করেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি সাইনি সরকার, বিধায়ক গৌরী দাস সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী। উদ্বোধনের দিন ওই এলাকার 67 জন সুবিধাভোগীরা নতুন অ্যাকাউন্ট খোলেন। এদিকে উদ্বোধক তথা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 57তম শাখা হলো নবগঠিত ব্যাংক। তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক যে কোনো তেলেঙ্গনা এখানে ব্যাংক ছিল না, আপনি বাধ্য হয়েছেন এইখানে করতে। আমি চাইবো যদি এলাকার মধ্যে এসেছে আপনি সবাই গোটা এলাকা, এখানে বলা আছে সবজি এলাকা, সবজি এলাকা, আর এখানে বলবার চেষ্টা করেছেন আমাদের প্রত্যুষ কিংবা আমাদের সাইনি ম্যাডাম বলবার চেষ্টা করছেন এখানে বাজার মানে ত্রিপুরার যে যতগুলা বাগান আছে বলা যায় লেবুর বাগান, এইখানটা আমাদের পশ্চিম হাওয়াই বাড়ি, পূর্ব হাওয়াই বাড়ি, এটার সঙ্গে জল মাটির সম্পর্ক। এখানে ত্রিপুরার যে একটা প্রবাদ বাক্য আছে, লেবু চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহরের প্রতিটি পুজো মণ্ডপে চলছে শেষ প্রস্তুতি, সাথে সাথে দেরিতে হলেও জমে উঠেছে সোনামুড়া বাজারের কেনাকাটা ধুম। দুয়ারে করা নাড়ছে শারদোৎসব, চারপাশেই হইচই, প্রকৃতিও সেজে উঠেছে, শিউলির সুগন্ধ বইছে বাতাসে। এরই মধ্যে চলছে পুজোর প্রস্তুতি। দেরিতে হলেও জমে উঠেছে সোনামুড়া বাজারে পুজোর কেনাকাটা। বিকেল থেকেই মানুষ ভিড় জমাচ্ছেন সোনামুড়া বাজারে বিভিন্ন কাপড় দোকান, জুতো দোকান ও শহরের বিভিন্ন সাজগোজের দোকানগুলিতে। যেহেতু সামনে শারদোৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই শারদোৎসবে নিজে কিভাবে সাজিয়ে তুলবেন নিজেকে তা নিয়েই ব্যস্ত সকলে। এই সব নিয়ে চলছে জল্পনা কল্পনা। সবকিছু মাথায় রেখেই চলছে পুজোর কেনাকাটা, সপরিবারে কিংবা দল বেঁধে। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলছে পুজোর কেনাকাটা। এর মধ্যে হালকা ছন্দপতন ঘটাচ্ছে বৃষ্টি, তবু খামতি নেই কেনাকাটাতে। শাড়ি কাপড় থেকে শুরু করে ছেলে মেয়ে ও শিশুদের পোশাকের দাম একটু বেশি হলেও মানুষ এই পুজোর মরশুমে সবকিছু ভুলিয়ে কেনাকাটাতেই ঝাঁপিয়ে পড়ে। সোনামুড়া শহরের বিভিন্ন বড় ছোট দোকানগুলির সাথে ফুটপাতে বসেও বিক্রি করছেন বিক্রেতারা। তবে এবার ব্যবসায়ীর মনে কিছুটা অখুশির ছাপ। তারা জানান, খারাপ, প্রচণ্ড খারাপ। বাজারে কাস্টমার নাই এবং কাস্টমার যা আসতে আছে তা তোমার মনে করো যে 500 টাকা দাম ছেড়ে 200 টাকা 250 টাকা দাম যেতে আছে। কাস্টমারের জিজ্ঞাসা করলে টাকা টাকার প্রবলেম বলতে আছে। খারাপ আর 50% বিক্রি হয়নি এখন আমার, পূজার 3-4 দিন বাকি আছে। এই বাজারের পরিস্থিতি অনুযায়ী তো আমাদের বিশ্বাস বাজার থেকে উঠে গেছে, আমাদের বাজারের ব্যবসায়ীটার মাথায় হাত পড়ে গেছে। খুব খারাপ, অন্যান্য বছরের তুলনায় এবার বাজার একটু না ভালোই বাটা। বিভিন্ন মানে এর মধ্যে তো যারা আছে এখানে দেখতে আছে যে ক্লাসফুল কাস্টমারগুলি এখন কী অবস্থা বাজারে, তো বাজারে নামতে হবে না। এখন তারা কি আগরতলা যে বাজার করতে আছে নাকি এটা আমরা বলতে পারতাম, কিন্তু সোনামুড়া বাজার খুব খারাপ। পুজো ঈদে মানে আমরা একসাথে করেছি, মোটামুটি আর বেশি একটা ভালো আশা করা যায় ভালো। ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে কি বলছেন ক্রেতারা শুনে নেওয়া যাক তাদেরই মুখ থেকে। কি সমস্যা, তো বাচ্চারা ড্রেস এত দাম, সমস্যা। বাজার করতে পারছে কিন্তু কর্মচারীরা বেতন হয় না, এবার পূজার বাজার খুবই খারাপ, কিন্তু অল্প পয়সার মধ্যে অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে। কিনতে লাগে কারণ বছরে একবার পূজাটা আছে, সবাই আমরা অপেক্ষা করে দিনদার লেগে বাচ্চারা জামা কাপড় কিনতে পুজো ঠাকুর দেখতে পারি। দাম বেশি হইলো আর সিট করে অন্য খান্তি গেলে জিনিসটা আমরা কিন না, বাচ্চাদের মুখ হাসি ফোটার লেগে ইউজ করে কেনাকাটা করা যায়। টুডন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর আরজিএম হাসপাতালের ঘটনায় শনিবার পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতে তোলা হয়। বিচারক তাদেরকে 9 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। গত 24 সেপ্টেম্বর কৈলাসহর আরজিএম হাসপাতালে এক রোগীর মৃত্যুকে নিয়ে রোগীর আত্মীয় স্বজনরা হাসপাতালের নার্স ও ডাক্তারদের উপর আক্রমণ চালায়।
ও হাসপাতাল এবং ডাক্তারদের কোয়ার্টার ভাঙচুর চালায়। তাদের বিরুদ্ধে মামলা করেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কেশব সেন লস্কর। পুলিশ মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করে। শনিবার 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। বাকিদেরও গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে বলে জানান কৈলাসহর থানার ওসি। গত 24 তারিখ আরজিএম হসপিটালে একজন রোগীর মৃত্যু নিয়ে হসপিটালে ভাঙচুর হয়েছিল, কোয়ার্টারে তাণ্ডব হয়েছিল। এটারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বিশাল পুলিশ বাহিনী শ্রীনাথপুরে আমরা রেড করি। নেতৃত্বে আমাদের এডিপি সাহেব ছিলেন, ঘটনা তদন্তকারী অফিসার সৌরভ ছিলেন। আমরা ওই ঘটনা 2 জনকে আমরা গ্রেফতার করেছি, গ্রেফতার করে আজকে কোর্টে চালানো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্গাপুজোয় আনন্দের জন্য রেশন ডিলারকে ফিল্মি কাদায় টাকা চাইল তরুণ এবং তপন। সালেমা থানার এসআই ধৃত 2 জনকে গ্রেপ্তার করে আদালত তাদের 2 দিনের পুলিশ রিমান্ডের জন্য নির্দেশ দেয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই পূজার 4 দিন জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলে মেতে ওঠে আনন্দে। কিন্তু এই পূজায় আনন্দে মাতোহারা হতে সালেমা থানাধীন পশ্চিম ডুলুছড়ার খাসিয়াপুঞ্জি গ্রামের তপন এবং তরুণ নমশূদ্র জয়ন্তী বাজারের রেশন ডিলার তারেন্দ্র নমশূদ্রের কাছে 3 লক্ষ টাকা দাবি করে, তাও আবার বেনামি মোবাইল সিম নিয়ে। ঘটনা চলতি মাসের 15 তারিখ। পরের দিন ডিলার সালেমা থানায় অভিযোগ দায়ের করেন। তারপর এসআই সুমন সিনহা তদন্তে নামে মোবাইলের সূত্র ধরে গিয়ে গ্রেপ্তার করে ওই 2 জনকে। ধৃত 2 জন ঘটনা স্বীকার করে। গতকাল তাদেরকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আদালত তাদেরকে 2 দিনের রিমান্ডে পাঠান। কত টাকা? 3 লাখ টাকা করছিলাম, 1 লাখ টাকা দিবেন। আর কি সিটি দিছ না ফোনে দমকে দিছ? আমি বলে ফোনে দমকে দিছ না, হ্যাঁ কথা বলছে। এই বিষয়ে সালেমা থানার সেকেন্ড ওসি বিস্তারিত জানান। বলা হয় তাকে 3 লক্ষ টাকা দেওয়ার জন্য, এবং আরো বলে যে তার বাড়ির সামনে রাস্তায় একটা চিঠি ফেলে রেখেছে, এবং এও বলা হয়েছে যে টাকা যদি না দেওয়া হয় তাহলে তার পরিবারের ক্ষতিগ্রস্ত করা হবে। তো এই ব্যাপারে উনি পরের দিন থানায় এসে আমাদেরকে অভিযোগ করেন। তারপর দেখা গেল যে ওই নাম্বারটা যে সিমে ব্যবহার করে তার নাম হল তপন নমশূদ্র। তো সে অনুসারে এসআই সুমন সিনহা তপন নমশূদ্রের বাড়িতে গিয়ে তার মোবাইলটি সিজ করে এবং তাকে ইন্টারোগেশন করার পর দেখা যায় কি তার সঙ্গে আরো একজন যুক্ত আছে, তার নাম হলো তরুণ নমশূদ্র। 2 জনের বাড়ি জয়ন্তী বাজার পশ্চিম দোলছড়া খাসিয়াপুঞ্জি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্র সংসদের সদস্যদের মহাবিদ্যালয়ের হলঘরে এক আনন্দপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ বাক্য পাঠ করান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্র সংসদের সদস্যরা শপথ নিল শনিবার। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় শপথ বাক্য পাঠ করান সদস্যদের। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন মহাবিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। ছাত্র সংসদের 18 জন অফিস বিয়ারার ও 27 জন শ্রেণী প্রতিনিধি শপথ নেন। উপস্থিত ছিল সাধারণ ছাত্রছাত্রী সহ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ পরিচালনার নানান দিক নিয়ে বক্তব্য তুলে ধরেন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক ডক্টর পার্থসারথী দেব রায়, ছাত্র সংসদ নির্বাচনের অফিস ইনচার্জ ডক্টর নুরুল ইসলাম, ছাত্র সংসদের বিদায়ী সাধারণ সম্পাদক দীপঙ্কর দেব, নবনির্বাচিত সংসদের সহসভাপতি মামুন সরকার। সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে, সমস্ত প্রফেসরদের পক্ষ থেকে নবনির্বাচিত ছাত্র সংসদকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অফিস বিহারে প্রায় 18 জন, 2 জন অনুপস্থিত ছিল, 18 জন শপথ গ্রহণ করল। প্রায় 1 বছর ধরে, আগামী 1 বছর ধরে
তোমাদের কিন্তু বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। উল্লেখ্য, এই মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় SFI-TSU। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্গাপূজা উপলক্ষে কমলপুর মহকুমার সালেমা যুব সংস্থার সামাজিক কর্মসূচি শুরু হয়। এরই অঙ্গ হিসেবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগে দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই কিংবা দুর্গাপুজোর দিনগুলিতে বিশেষ কোনো সামাজিক কর্মসূচি ক্লাব কিংবা সামাজিক সংস্থাগুলো করত না। এখন দিন বদলাচ্ছে, মানুষের চিন্তা চেতনা অনেক বেড়েছে, যার ফলে পাড়ার ছোট ছোট পূজা সংস্থাগুলো থেকে শুরু করে বড় বাজেটের পুজোগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সমাজ কল্যাণকর কাজ ছাড়া পুজোর কথা চিন্তাই করে না। এখন যেন প্রতিটি ক্লাব কিংবা সামাজিক সংস্থার পুজোর প্যান্ডেল, মূর্তি, আলোকসজ্জার পাশাপাশি সমান গুরুত্ব দেয় সমাজ সেবামূলক কাজের প্রতি। এবারও কমলপুর মহকুমার মোট 150টি পুজো প্যান্ডেলের মধ্যে অধিকাংশ পুজো কমিটি সেবামূলক কাজে ব্রতী হয়েছে। রবিবার সালেমা যুব সংস্থা দুর্গাপুজোকে সামনে রেখে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এক রক্তদান শিবিরের আয়োজন করে। শিবিরে সংস্থার পুরুষ মহিলা সহ স্বেচ্ছায় 10 জন রক্তদান করেন। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, যোগেশ দেবনাথ জানান, 7 দিনব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এই রক্তদান। সালেমা যুব সংস্থার